একটা হচ্ছে কোর্টের অর্ডার আইন একটা দিক, আর একটা হচ্ছে প্রশাসনের নির্দেশ। দুটোইকে আমাদের ফলো করতে হয়, কিন্তু আমাদের কাছে সবচেয়ে বড় সমস্যার সম্মুখীন হয়ে দাঁড়াচ্ছে যেটা কোর্টের নির্দেশ একদিকে আর প্রশাসনের নির্দেশ আরেকদিকে। হচ্ছে গভর্নমেন্টের কোনো জাজমেন্ট নেই, অর্ডার কোনো নেই, সুপ্রিম কোর্টের কোনো অর্ডার নেই। আজকের এখানে কিন্তু লোকাল পিএস আমাদের ডেকেছেন, এটা জোর করে ক্ষমতার জোরে এই জিনিসগুলো করা হচ্ছে। এই মুহূর্তে আমি রয়েছি জীবনতলা থানাতে, আর জীবনতলা থানার পক্ষ থেকে আজকে ডাকা হয়েছিল এই এলাকার ইমাম সাহেব এবং মুয়াজ্জিন সাহেবদেরকে। তাদেরকে ডেকে কি বার্তা দিল থানার পক্ষ থেকে সরাসরি আপনাদেরকে শোনাবো আরএসটি বাংলায়। দেখতে থাকুন বিস্তারিত। থানাতে গতকাল সিভিক ভলেন্টিয়ার্সদের মাধ্যম দিয়ে আমাদের সংবাদ দেওয়া হয়েছে আচমকা রাত 11টার সময়। রাত 11টার সময় সংবাদ দেওয়া হলো। সেই সংবাদ নিয়ে আমরা সেই বার্তা পাওয়ার পর আমরা এসে কাউকে ডাকা হয়েছে 8টার সময় টাইম দেওয়া হয়েছে, কারণ 9টার সময় টাইম দেওয়া হয়েছে। কিন্তু আমাদের 9:50 আমাদের সঙ্গে বড়বাবু তিনি আসলেন এবং মিটিং হলে যেটা আমাদের বসতে দিয়েছিলেন সেটা কিন্তু অপরিষ্কার। আমরা যে ইমাম মুয়াজ্জিন ন্যূনতম আমাদের একটা সম্মান মর্যাদাটুকু আছে, এটাও মানে এইটুকু আমরা এই ব্যবহারটুকু আমরা থানার মধ্যে পাইনি। এবার আজকের আমাদের যেটা ডাকা হয়েছে, যে উদ্দেশ্য নিয়ে আমাদের ডেকেছেন, একটা ফর্ম আমাদের দিয়ে দিলেন, এসেই সঙ্গে সঙ্গে একটা ফর্ম ধরেই বললেন আমাদের কাছে সরকারি অর্ডার এসছে। সেই অর্ডারের ভিত্তিতে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ এবং মাজার সম্পর্কিত ব্যাপার। তো এই সম্পর্কে আমাদের যেটা বুঝিয়ে দিলে, একটা ডেটাবেস চেয়েছে গভর্নমেন্ট, সেই ডেটাবেসটা আমাদের সাবমিট করতে হবে আজকে 12টার মধ্যে। আজকে 12টার মধ্যে, বড়বাবু বললেন আজ 12টার মধ্যে দিতে হবে। যদি আপনারা আমাদের সহযোগিতা না করেন তাহলে আমরা আমাদের নিজেদের গিয়ে সেইগুলো ডেটাবেসটা আমাদের নিতে হবে, সংগ্রহ করতে হবে। তো আমরা সহযোগিতা করার কথা বললাম। সর্বশেষে সিদ্ধান্ত এটাই হলো, যারা যারা ডেটাবেস এই মুহূর্তে দিতে পারে তারা এখনই দিয়ে দেবেন, আর যারা দিতে পারবে না তারা ডেটা বাড়িতে নিয়ে যেয়ে ফর্ম ফিল আপ করে আগামীকাল সকাল 8টার মধ্যে সে জমা দিতে হবে। বেশ, এটা আজকের আমাদের টাকা হয়েছে অনলি ফর মসজিদ, মাদ্রাসা এবং মাজার, এই জন্য টাকা হয়েছে, এদেরকেই দেওয়া হয়েছে এই ফর্ম। শব্দ দূষণের জন্য সরকার যে নির্দেশিকা জারি করেছে আপনার সাউন্ড সিস্টেম মেনে চলার জন্য, সে বিষয়টা থানা থেকে আমাদের সমস্ত মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ কমিটিকে থেকে অবহিত করলেন। আর একটা দিক হয়েছে আমাদের ব্লকে যত মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ এবং কবরস্থান বা মাজার আছে তার সমস্ত তথ্য জানার জন্য ডেকেছিলেন। ল অ্যান্ড অর্ডার মান্যতা দেওয়ার জন্য, যেহেতু আমরা ইমাম বা সাধারণ জনগণের একটু বিভ্রান্তির মধ্যে রয়েছি, যেহেতু কোর্টের অর্ডার একটা আর প্রশাসন নির্দেশ আর একটা। কোর্টের অর্ডার নির্দিষ্ট সাউন্ড সিস্টেম বলে দিয়েছেন, কোনো জায়গায় 65 ডেসিবেল, কোনো জায়গায় 50, 55, 40 এরকমভাবে এটা চালানো, মাইক চালানোর কথা বলা হচ্ছে কোর্টের নির্দেশ অনুযায়ী। আর প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে সম্পূর্ণ মাইকটাকে নিচে নামিয়ে নিতে হবে। এই জন্য সাধারণ মানুষ, আমরাও নিজেরাই অনেকটা বিভ্রান্তির মধ্যে পড়েছি যে কোর্টের একটা অর্ডার একটা আর প্রশাসনিক নির্দেশ একটা। প্রশাসন যেটা প্রশাসনিক নির্দেশ অনুযায়ী তারা তাদেরকে বাস্তবায়িত করতে চাইছে, যে আমাদের উপর থেকে প্রশাসন নির্দেশ রয়েছে মাইকটা নামিয়ে নেওয়ার জন্য। আর আমরা সেখানে আবার দেখছি সোশ্যাল মিডিয়াতে যে বিভিন্ন আইনজীবী বা বিভিন্ন মানুষের বক্তব্য আমরা দেখছি যে তারা বলছেন যে মাইক তো নামানোর কথা, কোর্টের নির্দেশ সেখানে নেই, সেখানে সাউন্ড সিস্টেম মেনে চলুন আপনারা। এই বিভ্রান্ত নিয়ে অনেকে মানুষ প্রশাসনের নির্দেশটাকে একটু ভাবছেন, পিছিয়ে চলছেন, যার জন্য বারবার ডাকতে চাইছেন প্রশাসন যে আপনারা আমাদের প্রশাসন যে নির্দেশ দিচ্ছে এটা আপনারা মান্যতা দিন। এই বিষয়টা বারবার মাইক খুলে নেওয়ার কথা বলেছেন। সাউন্ড সিস্টেমটা এখন আমাদের সঙ্গে প্রশাসনের বারবার আলোচনা হচ্ছে। আমরাও বারবার প্রশাসনকে বলতে চেয়েছি, যেহেতু কোর্টের নির্দিষ্ট একটা আইন রয়েছে, এই ডিসিপ্লিনটা মেনে চলতে বলছেন, এই বিষয়টা আপনারা বিবেচনা করে দেখুন। কিন্তু প্রশাসন সেটা আমাদেরকে বারবার উত্তর দিচ্ছেন যে আমাদের উপরে নির্দেশ এসছে প্রশাসনিকভাবে, সুতরাং তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেভাবে বারবার তাদের নির্দেশ দিচ্ছে যে কোনো মূল্যে আপনার মন্দির, মসজিদ, গির্জা সমস্ত মাইককে খুলে রাখতে হবে, তারাও সেটাকে বারবার চেষ্টা করছে এটা কীভাবে খুলে নেওয়া যায়। ধর্মীয় জলসা বা অন্যান্য মিটিং, মিছিল বা অন্যান্য যে সমস্ত বাৎসরিক বা সাপ্তাহিক বা মাসিক যে প্রোগ্রামগুলো হয় সেগুলো এসডিও অফিস থেকে পারমিশন নিয়ে সাউন্ড সিস্টেম তাদের মেনে, তারা যদি পারমিশন দেয়, যেভাবে পারমিশন সেভাবে তাদেরকে চলতে হবে, এভাবে আমাদেরকে জানানো হয়েছে। মসজিদ, মাদ্রাসার কাগজের তথ্য বা ডিড নাম্বার কিছু নিচ্ছেন না, ওনারা একটা ফর্ম দিয়েছেন, সেই ফর্মটাকে মসজিদ বা মাদ্রাসা মুক্ত বা আপনার মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ এবং মাজার এগুলো কতটা জায়গার ওপরে পরিস্থিতিতে আপনার কি তার পাঁচিল কী আছে, সেটা কতলা ছাদ কিনা কাঁচা বাড়ি, এইভাবে এইগুলো তথ্যগুলো তারা জানতে চান। ফর্ম ফিল আপ করে তাদের জমা দিতে বললেন, কোনো কাগজপত্র তারা নিচ্ছেন না।
এই মাইক শুধু কি এই ধর্মীয় কারণেই বন্ধ নাকি রাজনৈতিক মিটিং মিছিলে ব্যবহার করা এটা পরিষ্কার প্রশাসন আমাদেরকে জানিয়েছেন, এটা ধর্মীয় কারণের জন্য সমস্ত মিটিং মিছিল সমস্ত সাউন্ডটাকে এটাকে কন্ট্রোলের মধ্যে নিয়ে আসার জন্য। আর বিশেষ করে মন্দির, মসজিদ, গির্জা এগুলোকে সম্পূর্ণ মাইক নামিয়ে রাখতে হবে এবং বাৎসরিক, সাপ্তাহিক যে বা মাসিক যে প্রোগ্রামগুলো হয়, মিটিং মিছিল যেগুলো হয় রাজনৈতিক, সেগুলো তারা এসডি অফিস থেকে তারা পারমিশন যদি পায় তাহলে তারা চালাতে পারবে। আজ এই বৈঠকের পর মূলত আপনারা কোন সিদ্ধান্ত নিয়ে বেরিয়ে আসেন? আপাতত আমরা সিদ্ধান্ত নেই, যেহেতু আমাদের কাছে কখনো কাগজপত্র তারা নিচ্ছেন না, সুতরাং সামান্য একটা মসজিদ, সেটা পাকা না কাঁচা, সেটা রেজিস্ট্রেশন না আনরেজিস্ট্রেশন, এরকম একটা তথ্যভিত্তিক চেয়েছেন, সেটা আমরা দেওয়ার জন্য মোটামুটি সবাই একমত হয়েছে আর কি। যেখানে আইনগতভাবে হস্তক্ষেপ করা হয়নি এই বিষয়ে, কিন্তু সেখানে প্রশাসনের দিক থেকে এখন বার্তা, কোথাও কি একনায়কতন্ত্র বা হস্তক্ষেপের বিষয়টা নিয়ে কি বলবেন? এই দিকটা আমরা দুটো দিকে ভাবছি, একটা হচ্ছে কোর্টের অর্ডার, আইন একটা দিক, আর হচ্ছে প্রশাসন। অন্ধকার সময়ের মধ্যে আমরা আছি। যে অন্ধকার সময়ে আমরা কাশ্মীর, মণিপুর দেখে শুধু লাভ নেই, আমাদের বাংলাতেও সেই বিপদ কিন্তু ঢুকে গেছে। আমাদের বাংলাতে আমি বলি, এই আমাদের যিনি মুখ্যমন্ত্রী আছেন তিনি একটা মিঠুন সিনড্রোম আছে, মিঠুন সিনড্রোমে ভুগছে। আমাদের খুব পপুলার সিনেমা, মিঠুনের সিনেমার খুব পপুলার ডায়লগ, মারবো এখানে, লাশ পড়বে শ্মশান। আমাদের এই মুখ্যমন্ত্রী তিনি ওই মিঠুন সিনড্রোমে ভুগে তিনি বলছেন সকালে ধরবো বিকেলে খরচ। মগের মুলুক পেয়েছে, আমরা এগুলো মেনে নেবো কিনা আমাদের ভাবতে হবে। সকালে ধরবো বিকেলে খরচ, কে জবাবদিহি করবে? উত্তরদায়ী তো তিনি নিজে। তাকে দায়িত্ব নিতে হবে এই খুনটা, তাকে দায়িত্ব নেবে যে অন্য সমস্ত খুনগুলো হচ্ছে সেগুলো। তাহলে তিনি কি করে, কোন মুখে একজন সংবিধানের ওথ নিয়ে তিনি মুখ্যমন্ত্রী হচ্ছে, সেই মুখ্যমন্ত্রী বলছেন সকালে জমা বিকেলে খরচ। আমরা বলতে চাইছি যেটা এগুলো আমরা মানতে পারছি না, আমরা মানছি না শুধু না, তা সেখানে তার এগেইনস্টে হয়তো কেস হচ্ছে, কেস হবে। সুজাত একটি কেস করেছে জানি, আজকে বোধহয় তার হিয়ারিং হওয়ার কথা ছিল, হয়নি। ও ডিটেলসে বলবে, হয়তো 18 তারিখ বোধহয় হিয়ারিংটা হবে। একসাথে 3-4টে কেস বোধহয় ক্লাব করে হিয়ারিং হবে। এই যেখানে আমরা মিটিং করছি, এখান থেকে বেরিয়ে একটু ডান দিকে এগিয়ে যাবেন, যে মোড়টা পড়ে সেই মোড়টা হচ্ছে বউবাজার আর কলেজ স্ট্রিটে ক্রসিং। 1949-এ ওই ক্রসিং এ শুধু মিছিল করার অপরাধে, তথাকথিত স্বাধীন ভারতবর্ষে শুধু মিছিল করার অপরাধে লতিকা, অমিয়া, এদের সবাইকে 4 জন মহিলা এবং 1 জন পুরুষ, বিমান ব্যানার্জি, তাদেরকে খুন করা হয়েছিল। পুলিশ খুন করেছিল, কোন হিসেব পাওয়া যায়। তারপরে 60-এর দশকে, 70-এর দশকে, 90-এর দশকে, এমনকি এই শতাব্দীর প্রথম দশকে প্রচুর খুন করেছে পুলিশ, একের পর এক গণহত্যা করেছে, কোন গণহত্যার বিচার পাওয়া যায়। আমি এর বাইরে ইতিমধ্যে স্লিপ ধরিয়ে দিয়ে গেছে, আমি আপনাদের একটা আশার কথা শোনাবো। সেটা হচ্ছে হয়তো সিলেবাসের বাইরে, তাও বলছি। গত 14 তারিখ থেকে আমি দিল্লিতে ছিলাম, ওই যন্তর মন্তরে ছিলাম। যে পশ্চিমবঙ্গে আমরা এই সমস্ত প্রতিবাদ সভাগুলো করি, কিছু মিছিল করি, যে পশ্চিমবঙ্গ 24শে জুলাই একটা ঐতিহাসিক মিছিল করেছে, এখানে যন্তর মন্তরে দেখছিলাম যেটা একটা নতুন ইতিহাস তৈরি হচ্ছে। এবং সেই ইতিহাস শুধুমাত্র ওই নিটের পেপার লিকের মধ্যে সীমাবদ্ধ নেই, তারা আওয়াজ তুলছে ফ্যাসিবাদ নিপাত যাক। আমরা ফ্যাসিবাদের মধ্যে আছি এখন। ফ্যাসিবাদকে যদি রুখতে হয়, যেভাবে ওখানকার ছেলে মেয়েরা আজকে পথ দেখেছে, যেভাবে এখানকার মানুষরা আজকে পথে নামছে, সবাই মিলে পথে নামতে হবে। 1 ইঞ্চি জমি তাদেরকে ছাড়বো না। তারা আমাদের কাছে জমি কাটতে আসছে, আমরাও আমাদের বুকের শেষ রক্তবিন্দু দিয়ে সেই জমি রক্ষা করতে হবে। যে অধিকার আমরা এতদিন ধরে কায়েম করেছি, যে অধিকার আমরা এতদিন ধরে ছিনিয়ে নিয়েছি, সেই অধিকারটাকে বজায় রাখতে হবে। অধিকারকে কেড়ে নিতে চাওয়া চলবে না। আবার বলছে, ওই লতিকা অমিয়ারা যদি 1949 সালে সেই সাহস দেখাতে পারে, তাহলে আজকে 2026, অনেকগুলো দশক কেটে গেছে, নতুন এক মিলেনিয়ামে ঢুকে পড়েছি। আজকে নতুন ভাবে ভাবতে হবে, ঐক্যবদ্ধ সংগ্রাম করে তোলার একটা বেসিস তৈরি করতে হবে, যেটা আজকের এই প্রতিবাদ সভা থেকে যদি তৈরি করা যায়, তাহলে এর থেকে ভালো আর কিছু হয় না। 2016 সালে একজন মহিলা, তার ছেলে হারিয়ে গেছে,
তার ছেলে হারিয়ে যাওয়ার পরে তার নাম হচ্ছে পারভিনা আহাঙ্গার।